হ্যালো এসএসসি ২৬ ব্যাচ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস বিজ্ঞান হৃদযন্ত্রের যত কথা থেকে। তো এই অধ্যায়টাকে মূলত আজকের ক্লাসটা মূলত সাজেশন টাইপ হবে, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। এবং এই অধ্যায়টাকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে হৃদযন্ত্র। তো আজকের পার্টটা হচ্ছে রক্ত। তো রক্ত থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো দেখলে একদম A to Z তোমরা কমন পাবা। আর প্রশ্ন লেখার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, সেগুলো দেখাবো। তো হচ্ছে অর্থাৎ পড়ার সময় আমি যেগুলো দেখাবো এগুলো পড়ার সময় যে কিওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ যেটা টিচারের আই ক্যাচিং হয় সেইগুলো মাথায় রাখতে হবে এবং এই প্রশ্নগুলো পড়তে হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের যে ক খ গ ঘ থাকে, তো ক খ গ ঘ এর হচ্ছে এখানে ক নাম্বারগুলো আমি আলাদা করে লিখে দিছি, খ নাম্বারগুলো আলাদা, গ ঘ হচ্ছে আলাদা। অর্থাৎ তোমাদের সৃজনশীল আকারে আমি দেখাবো এক দুইটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো পড়লেই একদম তোমরা সৃজনশীল ফুল মার্ক অ্যান্সার করতে পারবা। যাই হোক, দেখো এখানে কি বলছে, রক্ত কাকে বলে। প্রথমেই হচ্ছে কি বলছে, রক্ত কাকে বলে। তাহলে দেখো রক্ত কাকে বলে। রক্ত হচ্ছে কি এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আমি লিখে দিই, রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ক্ষারীয় তরল যোজক টিস্যু। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমি রক্তের সংজ্ঞা লিখলাম, তাই না? এখন রক্তের সংজ্ঞার মধ্যে তোমাকে যে ওয়ার্ডগুলো একদম রাখতেই হবে, যেন তোমাকে এখানে তো যেহেতু আমাদের এখানে যেহেতু 1 মার্ক, এই 1 মার্ক যেন কোনোভাবেই মিস না হয়। তাহলে দেখো এখানে লাল বর্ণের তো অবভিয়াসলি মেনশন করতে হবে, কারণ আমাদের রক্তের কালার কি লাল। এটা হচ্ছে অস্বচ্ছ, এটা মেনশন করতে হবে। লবণাক্ত, এটা অবভিয়াসলি মেনশন করতে হবে। ক্ষারীয় তরল যোজক টিস্যু, এটা মেনশন করতে হবে। কাজেই রক্তের সংজ্ঞা এখানে আমি যেভাবে লিখে দিছি এভাবে পড়লেই তবে পরীক্ষায় ফুল মার্ক পাবা। এখন দেখো রক্ত রস বা প্লাজমা কাকে বলে। রক্তের হচ্ছে দুইটা পার্ট, তাই না? রক্তের হচ্ছে দুইটা পার্ট, একটা কি রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা, তাই না? এখন দেখো রক্ত রস, এটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা, তাই না? এটার আরেকটা নাম হচ্ছে প্লাজমা। এখন দেখো রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের যে তরল অংশ, সেটাই কি রক্তরস বা প্লাজমা। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তরল অংশ, এটাই হচ্ছে রক্তরস বা প্লাজমা। আর রক্তকণিকা কি, রক্তকণিকা হচ্ছে রক্তরসের মধ্যে ছড়ানো যে কোষগুলো থাকে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে কোষ থাকে, রক্তরসে ছড়ানো বিভিন্ন রকমের কোষ, এটা হচ্ছে রক্তকণিকা। জাস্ট এই লাইনটুকু তুমি গুছায় নিজের মতো করে লিখলেই এখানে কি সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে একদম 1-এ 1 পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো সিরাম কাকে বলে। মনে করো আমাদের শরীরের কোনো একটা পার্ট আঘাতপ্রাপ্ত হয়ে কি কেটে গেল বা কিছু একটা হলো, তো এখান থেকে কি রক্ত ঝরবে, অবভিয়াসলি এরকম রক্ত ঝরবে। তো এই রক্তটা ঝরার পরে, এই রক্তটা যখন জমাট বাঁধার পরে দেখবা এক রকমের হলুদাভ জাতীয় একটা তরল পদার্থ আর কি গড়িয়ে আসে, এটাই হচ্ছে সিরাম। ঠিক আছে, এটাই হচ্ছে সিরাম।
তাহলে সিরাম কাকে বলে? রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ বর্ণের যে একটা তরল পদার্থ আসে সেটাই হচ্ছে সিরাম। এখন দেখো অ্যান্টিজেন কাকে বলে? আর অ্যান্টিজেন কি? দেখো অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত পদার্থ বা প্রোটিন। অ্যান্টিজেন মূলত কি? এটা হচ্ছে একটা প্রোটিন। এটা হচ্ছে মূলত একটা প্রোটিন। এটা হচ্ছে কি? বহিরাগত একটা পদার্থ। প্রোটিন বহিরাগত পদার্থ। বহিরাগত পদার্থ। এখন দেখো আমাদের রক্তে কি যখন কোনো একটা বহিরাগত পদার্থ যখন আসে তখন আমাদের দেহের যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেম কি করে? বহিরাগত কোনো একটা বস্তুকে প্রতিরোধ করার যে চেষ্টা করে, সেটাই সেই কাজটা কে করে? অ্যান্টিজেন করে। তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে কোনো একটা প্রোটিন বা বহিরাগত পদার্থ। এখন দেখো আমি এখানে যদি লিখে দিই তাহলে অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করালে আমাদের শরীরের নিরাপত্তা ব্যবস্থা শরীরের জন্য আচ্ছা নিরাপত্তা ব্যবস্থা সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে দেখো অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত বস্তু বা প্রোটিন যেটি কি করে? আমাদের রক্তে যখন প্রবেশ করে তখন আমাদের শরীরের যে নিরাপত্তা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম রয়েছে সেটা কি করে? সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে প্রতিরোধ করার চেষ্টা করে, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। এখন দেখো এখন অ্যান্টিবডি কি হবে? দেখো অ্যান্টিবডি হচ্ছে এই যে অ্যান্টিজেন আছে আমাদের শরীরে প্রবেশ করে, এই অ্যান্টিজেনকে যে প্রতিরোধ করার জন্য রক্ত দেখো
অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত যে পদার্থ তৈরি করে সেটা হচ্ছে অ্যান্টিবডি। এখন মানুষের শরীরে রক্তের কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। আমাদের ৪ ধরনের রক্ত হয়। একটা কি? একটা হচ্ছে এ রক্তের গ্রুপ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি, আরেকটা হচ্ছে ও। এখন আ আ একেক মানুষের দেহে এই একেক গ্রুপের রক্ত থাকে। এখন আ এর মধ্যে আবার আছে কোন গ্রুপকে কি ইউনিভার্সাল ডোনার বা কোন গ্রুপকে ইউনিভার্সাল অ্যাকসেপ্টর বলা হয়। তো এইটা আমরা দেখব। তারপরে কি কোন রক্তে কোন অ্যান্টিজেন থাকে আর ওই অ্যান্টিজেনের বিপরীতে কোন অ্যান্টিবডি থাকে আমরা সেটাও দেখব। তো হচ্ছে আমাদের এখন হচ্ছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর কি? আরএস ফ্যাক্টর হচ্ছে আম আর রেসাস নামক এক ধরনের বানর আছে, যে বানরের লোহিত রক্তকণিকায় কি থাকে? এক ধরনের পদার্থ থাকে যেটা মানুষের লোহিত রক্তকণিকা, অর্থাৎ কিছু কিছু মানুষেরও লোহিত রক্তকণিকায় যেটা দেখা যায় সেটা কি? ওই বানরের নাম অনুসারে, অর্থাৎ ওটা হচ্ছে দেখো, এখন দেখো ১ নাম্বারের আরেকটা প্রশ্ন আছে, সেটা কি হচ্ছে আরএস ফ্যাক্টর কি? কি? আরএইচ ফ্যাক্টর কি? আরএইচ ফ্যাক্টর কি? এখন দেখো একটা বানর প্রজাতি আছে, সেটা কি? দেখো রেসাস, RHESUS। এই রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন আছে, যেটা কি কিছু কিছু মানুষেরও লোহিত রক্তকণিকায় দেখা যায়। তাই এই বানরের নাম অনুসারে কি সংক্ষেপে আরএইচ ফ্যাক্টর নামকরণ করা হয়। এটাই হচ্ছে এই আরএইচ ফ্যাক্টর। হ্যাঁ, আরএইচ ফ্যাক্টর যেসব মানুষের দেহে উপস্থিত তাদেরকে কি বলে? আরএইচ পজিটিভ। আর যেসব মানুষের রক্তের লোহিত কণিকায় কি এই আরএইচ অ্যান্টিজেনটা নাই তাদেরকে কি বলা হয়? আরএইচ নেগেটিভ। ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো, এখন আমাদের খ নাম্বারে কি কি প্রশ্ন হতে পারে দেখো। খ নাম্বার দেখো, খ নাম্বার এখানে কি বলছে? রক্তরস বা প্লাজমার কি গঠন? রক্তরস বা প্লাজমার গঠন। এখন দেখো রক্তরস বা প্লাজমা কি কি নিয়ে গঠিত, এটার যে গঠন উপাদান, এটা যখন আমি পরীক্ষার ক্ষেত্রে লিখব তখন আমি কোন প্রসেসটা ফলো করব সেটা দেখো। আমি প্রথমে কি বলবো? রক্তরস বা প্লাজমা, রক্তের যে তরল অংশ সেটাই কি রক্তরস বা প্লাজমা, এটা আগে প্রথমে মেনশন করব। তারপরে লিখব কি রক্তরস বা প্লাজমার গঠন উপাদান। এখন বলতে হবে রক্তরস বা প্লাজমার মধ্যে 90% কি? 90% হচ্ছে পানি, তাই না? আর 10% হচ্ছে বাকি কি দ্রবীভূত যে পদার্থ, এটা হচ্ছে বাকি 10%। এখন দেখো এই 10%-এর মধ্যে আবার কি দুইটা ভাগ আছে। তাহলে আমরা প্রথমে লিখব যে রক্তরস বা প্লাজমার মধ্যে পানি রয়েছে 90% এবং বাকি দ্রবীভূত যে পদার্থগুলো থাকে সেটা হচ্ছে 10% থাকে। এখন এই 10%-এর মধ্যে আবার দুইটা ভাগ, একটা কি জৈব পদার্থ, আরেকটা কি অজৈব পদার্থ। একটা কি জৈব পদার্থ, আরেকটা হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ। এখন দেখো, আচ্ছা, এখন দেখো জৈব পদার্থ কোনগুলো আর অজৈব পদার্থ কোনগুলো। এখন অজৈব পদার্থ যেগুলা সেগুলা হচ্ছে দেখো কিছু কিছু আছে যেগুলো কি আয়ন আকারে আমাদের দেহে থাকে, আর কিছু কিছু আছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ কোনগুলো? গ্যাসীয় পদার্থ থাকে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এগুলো কি আমাদের রক্তে গ্যাসীয় উপাদান। আর অজৈব পদার্থের মধ্যে আরেকটা আয়ন আকারে কোনগুলো থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ক্লোরিন, আয়োডিন, এগুলো হচ্ছে আয়ন আকারে থাকে। আর জৈব পদার্থ কোনগুলো? জৈব পদার্থ হচ্ছে খাদ্য সার, অর্থাৎ খাদ্য সারের মধ্যে কি কি আছে দেখো। তারপরে আমরা লিখবো যে এই ভাগটা লেখার পরে তারপরে আমরা লিখবো হচ্ছে এর মধ্যে জৈব উপাদান রয়েছে, অজৈব উপাদান রয়েছে। এখন অজৈব উপাদান লিখে তারপরে আমরা ওগুলো লিখলাম যে কোনগুলো হচ্ছে আয়ন আকারে থাকে, কোনগুলো কি আকারে থাকে, গ্যাসীয় পদার্থ কোনগুলো থাকে। আর জৈব পদার্থ যেগুলো থাকে ওগুলো ধরো আমরা এবং জৈব পদার্থ যেগুলো থাকে লিখে তারপর আমরা লিখবো যে হচ্ছে খাদ্য সার। খাদ্য সার। এখন খাদ্য সারের মধ্যে কি কি থাকে? খাদ্য সারের মধ্যে গ্লুকোজ থাকে, ভিটামিন থাকে, তাই না? তারপরে হচ্ছে
স্নেহ জাতীয় পদার্থ থাকে, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে, খাদ্য সারের পরে থাকে হচ্ছে কি রেচন পদার্থ। দেখো রেচন পদার্থ, তাই না? এখন রেচন পদার্থ কি? অর্থাৎ আমাদের শরীরে যে পদার্থগুলো আর কি আমরা বৃক্ক, আমাদের শরীরের যে রেচন অঙ্গ রয়েছে বৃক্ক, তাই না? বৃক্ক মানে কি কিডনি। তাহলে এখান দিয়ে কি আমাদের রেচন পদার্থগুলো আমাদের শরীর থেকে কি রিমুভ হয়। তাহলে রেচন পদার্থ কোনগুলো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে রেচন পদার্থ। দুই একটা নাম লিখলেই হবে, কিন্তু সঠিক নাম লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো রেচন পদার্থের পরে রয়েছে প্রোটিন, তাই না? এখন প্রোটিনের মধ্যে কি কি থাকে দেখো, আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন আছে। তার মধ্যে আমাদের শরীরে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, এরকম দুই তিনটা প্রোটিনের নাম লিখলেই হবে। তারপরে আছে কি হরমোন, তাই না? হরমোন কি রক্তের মাধ্যমে বাহিত হয়। তারপরে অর্থাৎ এটা কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, আমাদের শরীরে যে গ্রন্থি আছে অন্তঃক্ষরা গ্রন্থি, আরেকটা কি বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? হরমোন নিঃসৃত হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। তারপরে হচ্ছে আমাদের শরীরে যে কোলেস্টেরল রয়েছে, সরি রক্তে যে কোলেস্টেরল আছে সেটা কি, এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে রক্ত রসে থাকে, ঠিক আছে? কোলেস্টেরল, হচ্ছে লেসিথিন, তারপর হচ্ছে বিলিরুবিন, এগুলো হচ্ছে রক্তরসের উপাদান, অর্থাৎ এগুলো দিয়েই কি রক্তরস বা প্লাজমা গঠিত। তাহলে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে অনেক সময় খ নাম্বারে আসে। তারপরে এটা হচ্ছে রক্তরসের যে গঠন, এটা লিখতে গেলে অনেক কিছুই লিখতে হয়, কাজে এটা আবার অনেক সময় কি বড় প্রশ্ন আকারেও আসে। তো বড় প্রশ্ন আকারে যখন আসবে তখন তোমাকে কিভাবে থাকবে বিষয়টা আমি দেখাই। তো এখানে হচ্ছে একটা উপাদান লিখলো হচ্ছে রক্তকণিকা, এটাকে হচ্ছে দিল এ, আরেকটা দিল হচ্ছে রক্ত, আরেকটা দিল হচ্ছে বক্স করে কি, এখানে হচ্ছে শুধু বি দেওয়া। এখন দেখো এখানে আছে কি রক্ত, এখন এটার দুইটা ভাগ হয়ে গেছে। আমরা কি জানি রক্তের গঠন? রক্ত কি একটা হচ্ছে রক্ত কণিকা নিয়ে গঠিত, আরেকটা কি রক্ত রস নিয়ে গঠিত। এখন যদি তোমাকে প্রশ্ন দেয় যে উদ্দীপকে বি উপাদানটি চিহ্নিত করো এবং এর গঠন লিখো, তাই না? তাহলে আমরা কিন্তু ইজিলি লিখতে পারবো। এইটা যদি যদি রক্ত কণিকা হয় তাহলে বি অবভিয়াসলি কি হবে? রক্ত রস হবে, তাই না? রক্ত রস। তো এটা তোমাকে হচ্ছে গ নাম্বারের প্রশ্ন কিন্তু দিয়ে দিতেই পারে, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে রক্ত কণিকা, এটা হচ্ছে রক্ত রস। এখন চিহ্নিত উপাদানটি আমি যদি লিখি তাহলে প্রথমেই 1 মার্ক পাবো, আর তারপরে যে গঠন উপাদান আমি দেখালাম তারপরে এই গঠন উপাদানটা লিখলে বাকি মার্ক কিন্তু একদম যত ততই লেখা যাবে। আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে আমাকে ইতিহাস লেখার কোনো দরকার নাই। যেটা প্রয়োজন মেইন কথাগুলো খাতার মধ্যে থাকলেই নাম্বার পাওয়া যায়। এখানে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো এখানে খ নাম্বারের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রক্তরসের কাজ কি, তাই না? রক্তরসের কাজ, এখন রক্তরস এটা 2 নাম্বারের প্রশ্ন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের বোর্ডে, মানে বিগত অবস্থায় বোর্ডে যত প্রশ্ন আসছে এটা হচ্ছে খ নাম্বারের জন্যই আসে। তো হচ্ছে রক্তের কাজগুলো দেখো, রক্ত কণিকা সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার, অর্থাৎ
রক্তরসে দ্রবীভূত, প্রথমে আমরা কি রক্তরসের গঠনে আমরা কি দেখলাম, রক্তরসের গঠন, রক্তরসে কি থাকে, জৈব পদার্থ হিসেবে কি থাকে, খাদ্যসার থাকে জৈব পদার্থ হিসেবে। তাহলে রক্তরসে দ্রবীভূত কি খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করে। এটা কি রক্তরস কি করে, এই দ্রবীভূত যে রক্তরসের মধ্যে যে খাদ্যসারগুলো থাকে এগুলো কি দেহের বিভিন্ন অংশে বাহিত করে, তাই না? তারপরে দেখো টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলোকে রেচনের জন্য বৃক্কে পরিবহন করে, এটা একটা কাজ। তারপরে শ্বসন, আমরা কি সবসময় কি নিঃশ্বাস ছাড়ি, আর কি নিঃশ্বাস ছাড়ি বলতে কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর কি অক্সিজেন গ্রহণ করি। তাহলে এটা কি এক ধরনের, এটা হচ্ছে শোষণ। তাহলে শোষণের ফলে কোষে কি সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, যেটাকে কি বাইকার্বনেট হিসেবে, বাইকার্বনেট দেখো HCO3- এটা হচ্ছে বাইকার্বনেট। দেখো আমাদের কোষ কি রক্ত কি করে, এই কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে, আর এটা বাইকার্বনেট এটা হচ্ছে এক ধরনের আয়ন, ঠিক আছে। তাহলে দেখো রক্ত কি করে, এই গ্যাসটা হচ্ছে নিজের মধ্যে খুব একটা ধারণ করতে পারে না, খুবই সামান্য অংশ কার্বন ডাই অক্সাইড হিসেবে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে থাকে, কিন্তু প্রায় 70% কি এই বাইকার্বনেট আয়ন হিসেবে আমাদের রক্তের মধ্যে কি দ্রবীভূত অবস্থায় থাকে। কারণ হচ্ছে এখানে অনেক মেকানিজম আছে, এটা হচ্ছে তোমরা আবার বড় ক্লাসে, আরেকটু বড় ক্লাসে উঠলেই দেখতে পাবা। তো আপাতত তোমরা জানো যে শোষণের ফলে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইড এটাকে কি বাইকার্বনেটে পরিণত করে প্রথমে, এটা হচ্ছে বাইকার্বনেট HCO3-, বাইকার্বনেটে পরিণত করে কি ফুসফুসে পরিবহন করে, এটা একটা। এখন দেখো রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা। এখন রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লটিং, হ্যাঁ, এখানে কি কিছু প্রোটিন কাজ করে, হ্যাঁ, যেরকম হচ্ছে প্রথম বিন, তারপরে হচ্ছে ফাইব্রিনোজেন, এগুলো কিছু প্রোটিন আছে যেটা কি রক্তরসেরই একটা উপাদান। তাহলে কি করে রক্তরস কি করে এই উপাদানগুলোকে অর্থাৎ প্রোটিনগুলো কি নিজের মধ্যে ধারণ করে, এই প্রোটিনগুলাই কি করে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, অর্থাৎ এটাই হচ্ছে ওই প্রোটিনগুলোই কি পরিবহন করে, কারণ রক্ত জমাট বাঁধতে কি ওই প্রোটিনগুলো দরকার হয়। এটা এই প্রশ্ন হচ্ছে আরো ডিটেইলে আমরা দেখব, তোমাদের এই প্রশ্নটাও আসে খ নাম্বারে যে হচ্ছে রক্ত কিভাবে জমাট বাঁধে বা রক্ততঞ্চন প্রক্রিয়া বা ব্লাড ক্লটিং সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো। এখন দেখো হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। তারপর কি রক্ত অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, অর্থাৎ পিএইচটাকে কি করে নিয়ন্ত্রিত রাখে, রক্তের পিএইচ কে কি এই রক্তরস নিয়ন্ত্রিত রাখে। এখন দেখো এখানে বলছে কি রক্তের রং লাল হয় কেন, এটাও হচ্ছে সৃজনশীলের খ নাম্বারের জন্য। তো রক্তের রং লাল হয় কেন, তো এই প্রশ্ন যখন আমরা লিখব তখন আমরা সবাই জানি রক্ত কেন লাল হয়, কারণ রক্তে কি থাকে, হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে যার কারণে কি রক্ত লাল হয়। তো আমি শুধু এটা হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয় এটা লিখলে তো আর আমি হচ্ছে খ নাম্বারে ফুল মার্ক পাবো না। তো আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে লিখতে হবে যে রক্ত, আমরা জানি রক্ত সাধারণত দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, একটা কি রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। তাহলে এখন কি বলবো আমরা, রক্ত রসে হিমোগ্লোবিন জাতীয় প্রোটিন, সরি, আর রক্তের রং লাল হয় কেন, আচ্ছা, তাহলে রক্তের রং লাল হয় কেন, তাহলে প্রথমে কি লিখবো আমরা, রক্ত হচ্ছে দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, একটা কি রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। এখন রক্ত রস থাকে হচ্ছে 55% আর রক্ত কণিকা থাকে হচ্ছে 45%, এটা মেনশন করা যায়। তারপরে আমরা কি লিখবো, রক্ত রসে, তারপরে যে মেইন লাইনটা আমরা লিখবো সেটা হচ্ছে কি রক্ত রসে, রক্ত রসে লাল বর্ণের হিমোগ্লোবিন
নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ তাহলে কি লিখবো? রক্তরসে লাল বর্ণের হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, ফলে কি হয়? রক্তের রং লাল হয়। ফলে রক্তের রং লাল হয়। এটা লিখলেই হচ্ছে খ নম্বরে ফুল মার্ক পাওয়া যাবে। তারপরে দেখো আচ্ছা, এই যে এখানে বলা আছে রক্ত কিভাবে জমাট বাঁধে বা কি বলে? রক্ত তঞ্চন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বা কি বলে? ব্লাড ক্লটিং, তাই না? এখন দেখো এখানে কি বলছে, এখানে দেখো বলছে যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে যখন কেটে যায়, কি বলছে? যখন কোনো একটা রক্তবাহিকা বা টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অণুচক্রিকা, এখন অণুচক্রিকা বা প্লাটিলেট এটা কি? এটা হচ্ছে এক ধরনের রক্তকণিকা। আমরা কি জানি আমাদের 3 ধরনের রক্তকণিকা আছে, একটা কি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, তারপরে হোয়াইট ব্লাড সেল এটা কি শ্বেত রক্তকণিকা, আর একটা কি অণুচক্রিকা বা প্লাটিলেট। এর মধ্যে অর্থাৎ 3 ধরনের রক্তকণিকার মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? অণুচক্রিকা বা প্লাটিলেট। এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। তাহলে দেখো এখানে কি বলছে? অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ মনে করো আমার এখানে একটা জায়গায় কি হলো, কেটে যাওয়ার পরে কি এখান দিয়ে আর কি রক্ত আসতেছে, তো তখন এই রক্তের কি অণুচক্রিকাগুলো কি হয়? অ্যাক্টিভ হয়, তাই না? অণুচক্রিকাগুলো অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়ে ওঠে, উঠে কি একটা অনিয়মিত আকার ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ এই যে এরকম 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 আঁকানো বাঁকানো আঁকানো বাঁকানো একটা অনিয়মিত আকার ধারণ করে অণুচক্রিকা। আকার ধারণ করে কি করে? থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এখন দেখো অণুচক্রিকার কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি? অণুচক্রিকা ইংরেজিতে বলে কি? প্লাটিলেট। তারপর আরেকটা কি নাম আছে? সেটা হচ্ছে থ্রম্বোসাইট। ঠিক আছে, থ্রম্বোসাইট। এখন দেখো অর্থাৎ এই অণুচক্রিকা কি থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে, অর্থাৎ এই থ্রম্বোসাইটটা বা অণুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। থ্রম্বোপ্লাস্টিন, তাহলে প্রথমে আমরা কি লিখব? আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কি সেখানে অণুচক্রিকা সক্রিয় হয়। 1 নাম্বার পয়েন্ট কি? অণুচক্রিকা সক্রিয় হয়। অণুচক্রিকা সক্রিয় হওয়ার পরে কি অনিয়মিত একটা আকার ধারণ করে এবং কি থ্রম্বোসাইট নামক একটা পদার্থ তৈরি করে, তাই না? থ্রম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করে। এখন দেখো এই পদার্থগুলো কি করে? রক্তের প্রোটিন প্রথম বিনকে, দেখো আমরা রক্ত রসের যে গঠন উপাদান পড়ে আসছে ওখানে কিন্তু প্রোটিনের মধ্যে কিন্তু আমরা প্রথম বিনকে পড়ছি, তাই না? এখন দেখো এখানে কি বলছে? এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথম বিনকে কি করে? থ্রম্বিনে পরিণত করে। কি করে? প্রথম বিনকে কি করে? থ্রম্বিনে পরিণত করে। এখন কি করে? থ্রম্বিন আবার পরবর্তীকালে কি করে? রক্তের প্রোটিন আরেকটা যে প্রোটিন আছে ফ্রাইবিনোজেন, এটাকে কি করে? ফ্রাইবিন জালকে পরিণত করে। ঠিক আছে, তাহলে প্রসেস কিন্তু এইভাবে আগাবে। রক্ত এটা কি? ফ্রাইবিন একটা জালক। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের কি অদ্রবণীয় প্রোটিন, এটা সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটা কি যখন এই ফ্রাইবিন জালক যখন সৃষ্টি হয়ে যাবে তখন কি রক্তটা জমাট বেঁধে যাবে। এইটুকু লিখলেই এনাফ, কিন্তু তারপরে তোমার এইটুকু লেখার দরকার নাই, এইটুকু লেখার কোনো দরকার নাই, এইটুকু স্কিপ করতে পারো। তবে এটা লিখতে পারো, তবে রক্ততঞ্চন প্রক্রিয়াটি আরো জটিল। এই প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন। এখানে দেখো ক্যালসিয়াম আয়নটা বাংলায় না লিখে ক্যালসিয়াম এরকম 2+, এখানে এইভাবে লিখতে পারো ক্যালসিয়াম 2+, মানে এই আয়নটা জড়িত থাকে। অর্থাৎ তুমি যখন ক্যালসিয়াম আয়ন যখন বাংলাতে লিখবা তার থেকে যখন তুমি এটার প্রতীক ব্যবহার করবা এটা বেশি অ্যাট্রাকটিভ লাগে খাতার মধ্যে দেখতে, যেটা টিচারের কাছে কি সহজেই আর কি ধরা পড়ে, চোখে ধরা পড়ে, কাজে সহজেই নাম্বার আর কি দিয়ে দেয়, কোনো মার্কস আর কি হাতে রাখে না। যাই হোক, তারপরে দেখো
এখানে কি বলছে, আচ্ছা এটা পরে আসি। এখানে দেখো বলছে এটা হচ্ছে খ নাম্বারের জন্য আসে, সেটা কি কি বলছে, আমাদের রক্তের গ্রুপ জানা জরুরি কেন। দেখো এখানে কি বলছে, কোন দাতার রক্ত গ্রহীতার দেহে দেওয়ার আগে, অর্থাৎ কি একজন ডোনার কি করবে, একজনকে কি রক্ত দিবে, তাই না। এখন দেখো রক্ত দেওয়ার আগে সব সময় কি দুজনের রক্তের গ্রুপ জানার জন্য পরীক্ষা করে নেওয়া জরুরি। ভুল রক্তের গ্রুপ দেওয়া হলে কি হয়, গ্রহীতার রক্তকে জমাট বাঁধিয়ে প্রাণহানির কারণ হতে পারে। অর্থাৎ কি যখন আমাদের শরীরে ভুলভাল গ্রুপের রক্ত যখন প্রবেশ করবে, তখন কি ওই রক্তটা কি মানে চলাচল করবে না, ওটা কি জমাট বেঁধে যাবে। আর রক্ত যখন চলাচল না করে জমাট বেঁধে যাবে, তখন তো অবভিয়াসলি প্রাণহানি হবে। তো সেটাই বলছে। তারপরে বলছে দেখো খুব জরুরি অবস্থায় যদি গ্রহীতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হয়, তাহলে ও এবং আরএস নেগেটিভ রক্ত দেওয়াই সবচেয়ে নিরাপদ। এখানে কি বলছে, ও গ্রুপের রক্ত দেওয়া নিরাপদ, কারণ দেখো একটা ইমার্জেন্সি টাইম আসলো, যখন মনে করো আমার রক্তের গ্রুপ আর কি জানা পসিবল হচ্ছে না, মানে খুবই শর্ট টাইমের মধ্যে আমাকে ব্লাড দিতে হবে, তখন আমরা কি করব, ও গ্রুপের রক্ত দিতে হবে এবং আরএস নেগেটিভ যাদের, তাদের হচ্ছে রক্ত দেওয়াই নিরাপদ। কেন, কারণ ও হচ্ছে কি সর্বজন দাতা, অর্থাৎ ইউনিভার্সাল ডোনার বলা হয় ওকে, যার কারণে কি ও গ্রুপের রক্ত যে কেউ নিতে পারে, যে কেউ যে কোনো ব্লাড গ্রুপের মানুষ কি করতে পারে, ও গ্রুপের রক্ত হচ্ছে নিতে পারে। তারপরে দেখো কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ে জটিলতা দেখা দিলে গ্রুপ পরীক্ষা করে অনেক সময় এখানে আর কি রক্তের গ্রুপ আর কি এখানে ডিএনএ টিএনএ অনেক কিছুই চলে আসে, যেটা আর কি রক্ত প্রয়োজন পড়ে, অর্থাৎ রক্তের গ্রুপ নির্ণয়টা আর কি প্রয়োজন পড়ে, সেটাই মেনশন করছে। তারপরে দেখো রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় অপরাধী শনাক্তকরণ করা যায়। এখন হচ্ছে অনেক ধরনের তোমার হচ্ছে আধুনিক প্রযুক্তি আছে, যেখানে কি রক্তের গ্রুপ নির্ণয় করে হচ্ছে অপরাধী শনাক্তকরণ করা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3টা পয়েন্ট লিখলে আর কি এইখানে আর কি ফুল মার্ক পাওয়া যাবে। দেখো এখানে বলছে শ্বেত রক্তকণিকা কিভাবে দেহের প্রহরী হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। দেখো এখানে কি বলছে, দেহে রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেতকণিকা তা ধ্বংস করে রোগ প্রতিরোধ করে। মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, এটা হচ্ছে এক ধরনের পদ্ধতি, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্ফোসাইটটি শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভিতরে জীবাণুকে ধ্বংস করে এবং বহিস্থ জীবাণুর আক্রমণ প্রতিহত করে। এভাবে শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী হিসেবে কাজ করে। অর্থাৎ আমাকে যেটা মেইন কথা বলতে হবে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে কি করে, ধ্বংস করে বহিস্থ জীবাণুর আক্রমণ প্রতিহত করে। এটাই হচ্ছে শ্বেত রক্তকণিকা। এ কারণেই শ্বেত রক্তকণিকাকে দেহের অতন্ত্র প্রহরী বা কি দেহের প্রহরী বলা হয়। তারপরে দেখো এটা হচ্ছে কি থ্যালাসেমিয়া, এটা হচ্ছে এক ধরনের রোগ, এটা হচ্ছে কি রক্তের স্বল্পতাজনিত একটা রোগ এবং এই রোগটা কি বংশগত। এটা কেন বংশগত, কারণ এটা কি জিনের, অর্থাৎ এটার সাথে কি আমাদের যে ক্রোমোজোম আছে, অর্থাৎ মানুষের দেহে হচ্ছে 2 ধরনের ক্রোমোজোম আছে। একটা কি একটা ক্রোমোজোমকে বলে অটোজোম। দেখো মানুষের শরীরে কি আছে, দেখো 2 ধরনের ক্রোমোজোম আছে, একটা হচ্ছে অটোজোম, আচ্ছা একটা হচ্ছে অটোজোম, সরি, আচ্ছা দেখো ক্রোমোজোম হচ্ছে 2 ধরনের ক্রোমোজোম। তার মধ্যে একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম।
এখন দেখো দুই ধরনের ক্রোমোজোম অর্থাৎ টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টি। এখন অটোজোম রয়েছে হচ্ছে কয়টা? 22 জোড়া, ঠিক আছে, 22 জোড়া বা কত? 44টি। আর সেক্স ক্রোমোজোম কয়টা? এটা হচ্ছে 2 জোড়া বা 4টি, ঠিক আছে। এখন দেখো এই থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে এই অটোজোম। থ্যালাসেমিয়ার কারণটা কি? থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে এই অটোজোম, ঠিক আছে। অর্থাৎ এই অটোজোমের কারণে কি হয়? থ্যালাসেমিয়া হয়। এখন দেখো কি বলছে, এখানে বলছে কি হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা কি বারবার ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে যাওয়ার ফলে কি লোহিত রক্তকণিকা আমাদের, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? আমাদের অস্থিমজ্জায় উৎপন্ন হয়। এগুলো সঞ্চিত থাকে কোথায়? প্লীহাতে। কিন্তু এই যাদের থ্যালাসেমিয়া রোগ আছে এই প্রসেসগুলো তাদের হইতে পারে না, অর্থাৎ লোহিত রক্তকণিকা কি সৃষ্টি হইতে না হইতে এটা কি ভেঙে যায়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়, ফলে কি রক্ত শূন্যতা দেখা দেয়। এখন এই রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন হচ্ছে প্রকট জিন, প্রচ্ছন্ন জিন থাকে। তো এই ক্রোমোজোমে অর্থাৎ এই অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। তাহলে এই রোগটা কেন ঘটে? অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের কারণে ঘটে, এটা মেনশন করতে হবে। তারপরে দেখো যখন মাতা ও পিতা উভয়ের অটোজোমে এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, অর্থাৎ একজন সন্তানের মাতা বা পিতা উভয়ের ক্রোমোজোমে কি অর্থাৎ উভয়ের অটোজোমে কি এই জিনটি প্রচ্ছন্ন অবস্থায় যদি থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে, অর্থাৎ একটা মনে করো বাবা আর হচ্ছে মা, ঠিক আছে। এখন এদের থেকে যে সন্তান হবে এখান থেকেও প্রচ্ছন্ন জিন আসবে, এখান থেকেও প্রচ্ছন্ন জিন আসবে, হ্যাঁ। এসে কি করবে? জিন দুটি একত্রিত হয়ে এখানে হচ্ছে থ্যালাসেমিয়া সৃষ্টি হয়ে যাবে, থ্যালাসেমিয়া সৃষ্টি হয়। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। তারপরে কি বলছে? এই রোগের জন্য রোগীকে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়ার প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্ত শূন্যতার হার কি কমে আসে, ঠিক আছে। এখন দেখো দেখো এখানে বলছে সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আরএস ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন? দেখো এখানে কি বলছে, সন্তান সম্ভবা মায়েদের জন্য আরএস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ যদি মায়ের, এখানে একটা বাদ হবে, যদি মায়ের রক্তে আরএস নেগেটিভ, এটা কি আরএস নেগেটিভ, আরএস নেগেটিভ এবং বাবার রক্ত যদি এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আরএস পজিটিভ হয় তাহলে তাদের সন্তান হবে আরএস পজিটিভ বিশিষ্ট। তাহলে কি বলছে, ধরো মায়ের রক্তে কি আরএস ফ্যাক্টর নাই কিন্তু বাবার রক্তে কি আরএস ফ্যাক্টর কি উপস্থিত আছে, তাহলে তাদের সন্তান হবে কি আরএস ফ্যাক্টর পজিটিভ, অর্থাৎ তাদের সন্তানের রক্তে কি আরএস ফ্যাক্টরটা উপস্থিত থাকবে। কারণ আরএস ফ্যাক্টর একটি প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। মাতৃগর্ভে ভ্রূণ, অর্থাৎ আমরা যখন মায়ের পেটে থাকি তখন কি প্রথমে ভ্রূণ অবস্থায় থাকি। এই ভ্রূণটা কার সাথে থাকে? দেখো প্লাসেন্টা বা অমরার মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে। প্লাসেন্টা, ভ্রূণটা কি থাকে? প্লাসেন্টা বা অমরার সাথে, অমরার মাধ্যমে জরায়ুর সাথে এই ভ্রূণটা যুক্ত থাকে। এখন বলছে সন্তানের আরএস পজিটিভ রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে। এই যে সন্তান এই জরায়ুর সাথে যে যুক্ত থাকে, সেই সন্তানের দেহ থেকে আরএস এই পজিটিভ রক্তটা কি প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে এবং মায়ের রক্তরসে আরএস এর বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই প্রথম সন্তানের বেলায় মায়ের রক্তে আরএস প্লাস এর অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষতি করতে পারবে না এবং একজন সুস্থ সন্তান জন্ম নেয়। অর্থাৎ দেখো এখানে কি বলছে, অ্যান্টিবডিটা কি যখন মায়ের রক্তে যখন আরএস পজিটিভটা যখন প্রবেশ করবে, অর্থাৎ আরএস পজিটিভটা যখন প্রবেশ করবে তখন কি এর বিপরীতে কি সৃষ্টি হবে? একটা কি
এটা কি একটা অ্যান্টিজেন, আরএস ফ্যাক্টরটা কি একটা অ্যান্টিজেন। এখন দেখো এই অ্যান্টিজেনের বিপরীতে কি একটা অ্যান্টিবডি তৈরি হবে। এখন দেখো যেহেতু অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই কি প্রথম সন্তান যখন হবে তখন কি ওই অ্যান্টিবডিটা কি হচ্ছে কোনো মানে ওই অ্যান্টিবডিটা আর কোনো মানে খারাপ কোনো প্রভাব ফেলবে না, কাজে প্রথম সন্তানটা হবে সুস্থ। কিন্তু ওইটার যে রিয়াকশন, ওইটা যখন আবার দ্বিতীয় সন্তান যখন গর্ভধারণ করবে তখন মায়ের শরীরে যে ওই আরএস পজিটিভটা তো থেকে গেল, এটা কি করবে এর বিপরীত, এর অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং ভ্রূণ বিনষ্ট হয়। অনেক সময় গর্ভপাত হয়, সন্তান জীবিত জন্ম নিলেও তার প্রচন্ড রক্ত স্বল্পতা থাকে এবং জন্মের পরে জন্ডিস রোগ দেখা দেয়, অর্থাৎ থ্যালাসেমিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে। কাজে কি হচ্ছে আরএস ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে খ নাম্বারের জন্যও আসে, অনেক সময় গ নাম্বারের জন্যও আসে। দেখো মানুষের শরীরে বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন গ্রুপের রক্ত থাকে, তাই না? তাহলে কি কি রক্ত থাকতে পারে? একটা হচ্ছে এ, একটা হচ্ছে গ্রুপ এ, তাই না? তারপরে হচ্ছে গ্রুপ বি, তারপরে হচ্ছে গ্রুপ এ বি, আরেকটা হচ্ছে গ্রুপ ও, তাই না? এখন দেখো গ্রুপ এ, তাই না? এখন এ গ্রুপে কে কে হচ্ছে, প্রথমে আমরা দেখব প্রথমে কে কে গ্রহিতা, প্রথমে আমরা দেখব গ্রহিতা, তারপরে দেখব কি দাতা। এটা হচ্ছে এ এর ক্ষেত্রে। এখন বি এর ক্ষেত্রে দেখব প্রথমে গ্রহিতা, তারপরে দেখব দাতা। গ্রহিতা, দাতা, গ্রহিতা, দাতা। দেখো এখন এ গ্রুপ আমরা কি জানি, ও গ্রুপ কি সর্বজন দাতা, অর্থাৎ ইউনিভার্সাল ডোনার। তাহলে ও গ্রুপ যদি সর্বজন দাতা হয় তাহলে হচ্ছে এখানে, তাহলে কাকে কাকে দান করতে পারবে ও গ্রুপ তাহলে কাকে কাকে দান করতে পারবে? যদি সর্বজন দাতা হয় তার মানে কি সব গ্রুপই কি ও গ্রুপের কাছ থেকে রক্ত নিতে পারবে। তাহলে এ গ্রুপ পারবে, বি গ্রুপ পারবে, এ বি গ্রুপও নিতে পারবে, ও তো ওর কাছে নিজের রক্ত নিজে তো অবভিয়াসলি নিতে পারবে। এখন দেখো এ বি কে কি সর্বজন গ্রহিতা বলা হয়, তাহলে এ বি কি সবার রক্তই গ্রহণ করতে পারবে, তাই না? তাহলে সবার রক্ত যদি গ্রহণ করতে পারে তাহলে এ কি এর রক্ত গ্রহণ করতে পারবে, বি এর রক্ত গ্রহণ করতে পারবে, নিজের রক্ত তো নিজে গ্রহণ করতে পারবেই। তাহলে এ বি আর কি কিসের রক্ত? ও পজিটিভ, ও গ্রুপ ও এর রক্ত গ্রহণ করতে পারবে। তাহলে দেখো আর প্রত্যেকটা গ্রুপ কি তার নিজের রক্ত নিজেই গ্রহণ করতে পারবে। তাহলে দেখো তাহলে এই গ্রুপ কি এ তার নিজের রক্ত গ্রহণ করলো, এবং এখানে যেহেতু আমরা দেখলাম ও হচ্ছে কি সর্বজন দাতা, তার মানে কি
এ কি ও এর রক্ত গ্রহণ করতে পারবে। তারপরে দেখো বি গ্রুপ, দেখো বি গ্রুপ কি নিজের রক্ত নিজে গ্রহণ করতে পারবে। তারপরে এখানে কি ও যদি সর্বজন দাতা হয় তার মানে কি সবাই কি ও এর কাছ থেকে রক্ত নিতে পারবে, তাহলে এটা নিতে পারলো। আর গ্রুপ এ বি তো হচ্ছে সর্বজন গ্রহীতা, অর্থাৎ সে কি কোনো বাছ বিচার নাই, সবার রক্ত কি গ্রহণ করতে পারবে। এখন দেখো এখন এ গ্রুপ কাকে কাকে রক্ত দিতে পারবে, দেখো এ গ্রুপ কাকে কাকে রক্ত দিতে পারবে, এ গ্রুপকে দিতে পারবে আর কাকে পারবে, আচ্ছা আচ্ছা দেখো এখন এ গ্রুপ কাকে কাকে রক্ত দিতে পারবে, দেখো যেহেতু যেহেতু এ দাতা তাহলে কি নিজেই কি নিজেকে নিজের গ্রুপকে দিতে পারবে। এবং দেখো এখানে এ বি এর ক্ষেত্রে গ্রুপ এ বি এর ক্ষেত্রে দেখো গ্রুপ এ বি এর ক্ষেত্রে দেখো এ হচ্ছে সবার রক্ত গ্রহণ করে বসে আছে, তার মানে কি এ কি এ বি কে দিতে পারবে। তারপরে দেখো গ্রুপ বি, গ্রুপ বি কি নিজের রক্ত কি নিজেই মানে আরেকজনকে কে দান করতে পারবে। তারপরে কি করবে, অর্থাৎ নিজের গ্রুপের একজনকেই দান করতে পারবে, অর্থাৎ বি গ্রুপকেই দান করবে। তারপরে দেখো যেহেতু এ বি কি সবার রক্ত গ্রহণ করে বসে আছে তার মানে কি বি তাহলে কি এ বি কেও দিতে পারবে, তাই না। তাহলে দেখো বি কি এ বি কেও দিতে পারবে। তারপরে দেখো যেহেতু হচ্ছে এটা হচ্ছে গ্রহীতার দাঁত, আর হলো ও দান করতে পারবে কাকে, শুধু নিজের গ্রুপকে দান করতে পারবে এ বি, এ ব্যতীত আর অন্য কাউকে দান করতে পারবে না। এবং ও গ্রুপ কি শুধু কি ও গ্রুপটাই গ্রহণ করতে পারবে, বাকি কোনো গ্রুপ কি গ্রহণ করতে পারবে না। এখন দেখো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির একটা বিষয় আছে। এখন দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, অ্যান্টিজেন আর হচ্ছে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিজেনটা কোথায় থাকে, অ্যান্টিজেনটা থাকে হচ্ছে রক্তের লোহিত কণিকায় থাকে হচ্ছে অ্যান্টিজেন, অর্থাৎ আরবিসিতে। আচ্ছা অ্যান্টিজেন কোথায় থাকে, আরবিসিতে। আর অ্যান্টিবডিটা কোথায় থাকে, সিরামে থাকে, রক্তের সিরামে থাকে অ্যান্টিবডি। এখন দেখো অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি হচ্ছে একটা অ্যান্টিজেন এ আরেকটা হচ্ছে অ্যান্টিজেন বি, আরেকটা অ্যান্টিবডি কি অ্যান্টিবডি এ আর অ্যান্টিবডি বি। এখন দেখো যদি যদি মনে করো আরবিসিতে যদি অ্যান্টিজেন এ থাকে, ধরো আরবিসিতে অ্যান্টিজেন অ্যান্টিজেন এ আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে এর বিপরীতে অ্যান্টিবডি থাকবে হচ্ছে বি, ঠিক আছে, এর বিপরীতে অ্যান্টিবডি কি থাকবে, বি। তারপরে দেখো আরবিসিতে যদি অ্যান্টিজেন যদি বি থাকে তাহলে অ্যান্টিবডি থাকবে হচ্ছে এ। তারপরে দেখো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, অ্যান্টিজেন এ থাকবে কিসে, দেখো গ্রুপ এ তে। তারপরে দেখো অ্যান্টিজেন বি থাকবে হচ্ছে গ্রুপ বি তে। এখন দেখো অ্যান্টিজেন এ বি একসাথে যদি থাকে তাহলে সেটা থাকবে গ্রুপ এ বি তে। তাহলে এখানে এ বি অ্যান্টিজেন দুইটাই আছে, তাহলে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না, এখানে কি থাকবে না, কোনো অ্যান্টিবডি অ্যান্টিবডি থাকবে না। তারপরে দেখো গ্রুপ ও এর ক্ষেত্রে ধরো এখানে হচ্ছে কোনো অ্যান্টিবডি নেই, সরি কোনো কোনো অ্যান্টিজেন
কোনো অ্যান্টিজেন নেই, যার কারণে কি এখানে অ্যান্টিবডি থাকবে, কি এ বি অ্যান্টিবডি থাকবে। তাহলে দেখো, তাহলে হচ্ছে অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসিতে আর অ্যান্টিবডি থাকে হচ্ছে সিরামে। এখন দেখো আরবিসিতে অর্থাৎ লোহিত রক্তকণিকার মানে যাদের রক্তের গ্রুপ এ, তাদের লোহিত রক্তকণিকায় কি অ্যান্টিজেন আছে? তাদের লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে। যাদের রক্তের গ্রুপ বি, তাদের লোহিত রক্তকণিকায় কি বি অ্যান্টিজেন আছে। আর এ অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি থাকবে বি, তারপরে বি অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি হবে হচ্ছে এ। তারপরে দেখো যাদের রক্তের গ্রুপ এ বি, তাদের লোহিত রক্তকণিকায় কোন অ্যান্টিজেন আছে? এ বি অ্যান্টিজেন আছে। আর এ বি অ্যান্টিজেনের বিপরীতে কি কোনো অ্যান্টিবডি থাকবে না। এখন দেখো এখানে যে ইউনিভার্সাল ডোনার বা এখানে কি বলে সর্বজন দাতা বা সর্বজনীন দাতা, আর এটাকে কি বলে? ইউনিভার্সাল ডোনার মানে সর্বজনীন গ্রহীতা, সর্বজনীন গ্রহীতা। এটা কেন বলা হয়? এটা মূলত এই কারণেই বলা হয়, কারণ দেখো ওতে কি কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু এটা এখানে হচ্ছে এ বি অ্যান্টিবডি আছে, যার কারণে কি হয়, ও ও এর রক্ত সবাই কি করতে পারে? সবাই গ্রহণ করতে পারে, অর্থাৎ ও এর রক্ত হচ্ছে মানুষের শরীরের জন্য নিরাপদ, যে কারণে ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। এবং এ বি হচ্ছে, এ বিতে অ্যান্টিবডি অ্যান্টিজেন এ বি আছে, কোনো অ্যান্টিবডি থাকে না, যার কারণে কি এ বি সবার রক্ত গ্রহণ করতে পারে, তাতে হচ্ছে রক্ত জমাট বাঁধার কোনো সম্ভাবনা নেই, যার কারণে এ বিকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। দেখো এখানে কি বলছে, গ ঘ চিত্রের এর চিহ্নিত অংশ কি এবং মানবদেহে এর ভূমিকা। শ্বেত রক্তকণিকা। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে এরকম একটা চিত্র থাকতে পারে, ঠিক আছে? এই সাইডে তো জায়গা নাই, তারপরে আমি দেখি আর কি। আচ্ছা এরকম মনে করো একটা গোল টোল দেওয়া থাকলো, এর মধ্যে ধরো কোনো একটা চিত্র এরকম দেওয়া থাকলো, এরকম থাকলো, বা আর কি এরকম একটা চিত্র থাকলো, এটা হচ্ছে একটা চিত্র বা একটা ফিগার দেওয়া আছে। এখানে কি বলছে, চিত্রের এটাকে আর কি এ চিহ্নিত করলো। এখানে কি বলছে, এ চিহ্নিত অংশটি কি? এখন দেখো তোমরা যখন বই পড়বা, তোমাদের বইয়ে হচ্ছে বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে ধরো বিভিন্ন পার্ট থাকে, কিন্তু বিজ্ঞান বইয়ে হচ্ছে কিছু অধ্যায় আছে ফিজিক্স থেকে, কিছু অধ্যায় আছে কেমিস্ট্রি থেকে, কিছু আছে হচ্ছে বায়োলজি থেকে। তো রক্তটা হচ্ছে, রক্ত বলতে হৃদযন্ত্রের যত কথা, এটা হচ্ছে বায়োলজি রিলেটেড একটা চ্যাপ্টার। তো এখানে তোমরা যখন বায়োলজি রিলেটেড যত চ্যাপ্টার পড়বা, তো তোমরা সব সময় বইয়ে যে চিত্রগুলো দেওয়া থাকবে সেই চিত্রগুলো অবশ্যই খেয়াল করবা, কারণ তোমাদের পরীক্ষায় সৃজনশীলে তোমার হচ্ছে কথা দিয়ে কোনো উদ্দীপক না দিয়ে ডিরেক্ট চিত্র উঠায় দিবে। কাজেই চিত্র যদি তোমার মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে না, আর চিহ্নিত করতে না পারলে তো ব্যাখ্যা লেখা খুবই দূরের বিষয়। যাই হোক, তো এইটা চিত্র এরকম দেখে বুঝতে হবে যে কোনটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো চিত্র দেখে প্রথমে আমরা লিখবো যে এ চিহ্নিত অংশটি কি। তো লিখবো হচ্ছে এ চিহ্নিত অংশটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। তারপরে কি বলছে, মানবদেহে শ্বেত রক্তকণিকার ভূমিকা লিখতে হবে। তো হচ্ছে এই ভূমিকাগুলো তারপরে হচ্ছে লিখে দিবা, লিখে দিলেই ফুল মার্ক পাওয়া যাবে। আর তোমরা হচ্ছে পরীক্ষার সময় চেষ্টা করবা যে বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে চিত্র আঁকার, হ্যাঁ, চিত্র আঁকলে হচ্ছে এবং সুন্দর করে নির্ভুলভাবে চিত্র আঁকতে হবে, একদম পারফেক্ট হওয়ার দরকার নাই। ফিগারগুলো যেন সব মানে প্রত্যেকটা বিষয় যেন খুব ভালোভাবে বোঝা যায়, আর হচ্ছে তাদেরকে যেন ভালোভাবে হচ্ছে ইয়া করতে পারো, আইডেন্টিফাই করা যায়। তো এটা করলেই চিত্রতে ফুল মার্ক পাওয়া যায়। তারপরে কি বলছে, দেখো বলছে যে উদ্দীপকের বি অংশটি হচ্ছে রক্তকণিকা।
অর্থাৎ এরকম একটা জিনিস তোমাদের দেওয়া থাকবে, রক্ত। তো এরকম দেওয়া থাকলো, এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে এ দিয়ে রক্তরস দেওয়া থাকলো, রক্তরস দিয়ে এরকম একটা বক্স করে থাকলো, এখানে দেওয়া থাকলো হচ্ছে বি দিয়ে, এখানে ধরো হট চিহ্ন দেওয়া, যে বি চিহ্নিত অংশটা কি। তো বি অংশটি হচ্ছে রক্তকণিকা। এখন কি বলছে, হচ্ছে প্রশ্নটাই তো উঠানো হয়নি। আচ্ছা, প্রশ্নটা কি? ও, এখানে তোমার হচ্ছে বলছে যে বি চিহ্নিত অংশটি কি, এবং হচ্ছে এই অংশের যে কাজ রয়েছে, এর কাজগুলো কি। তো এর কাজগুলো কি, দেখো 3 ধরনের যে রক্তকণিকা আছে, তো 3 ধরনের রক্তকণিকা থেকে 3টা থেকে আর কি, 3টার আর কি একটা একটা করে কাজ লিখে দিলেই অনেক বড় হয়ে যায়। তো ওইটাই আর কি লিখে দিবা, লিখলেই হচ্ছে নাম্বার পাওয়া যাবে। তারপরে এখানে কি বলছে, আচ্ছা ওইটারই আর কি একটা পরের পেজ আর কি, স্লাইড, নেক্সট স্লাইড। এইটা দেখো, এখানে কি বলছে, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা বেড়ে বা কমে গেলে মানবদেহে কি সমস্যা হতে পারে। এখানে হচ্ছে কিছু রোগের কথা বলা আছে, একটা হচ্ছে পলিসাইথেমিয়া, একটা হচ্ছে অ্যানিমিয়া, তারপরে হচ্ছে আরেকটা কি বলা আছে, লিউকেমিয়া, তারপর হচ্ছে লিউকোসাইটোসিস। তো এই রোগগুলো আর কি, এইগুলো আর কি মেনশন করতে হবে, রোগের নামগুলো মেনশন করে তারপরে হচ্ছে 1-2 লাইন ব্যাখ্যা লিখে দিলেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হৃদযন্ত্র থেকে পড়বো। তো সবার আগে আমরা হৃদযন্ত্রের ফিগার আঁকা শিখবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।